চোখের পলকে সাহাদ ব্রিজ থেকে লাফিয়ে নদীতে পড়ল। তার পিছনে দৌড়ে আসা দলের ছেলেগুলো বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। তারপর দৌড়ে গিয়ে রেলিং ধরে ঝুঁকে পড়ে নদীর দিকে তাকিয়ে রইল সাহাদকে দেখার জন্য। সাহাদের সাদা পাঞ্জাবিটা শুধু এক ঝলকের জন্য দেখা গেল। এরপরেই নদীর ঘোলা পানিতে তলিয়ে গেল। পানিতে পড়ার পর কিছু সময় সাহাদ চোখের চারপাশে ঘোলা দেখল। আস্তে আস্তে কিছুটা চোখ সয়ে গেল, দেখতে পেল কালো সেডানটাকে। দুমড়ে মুচড়ে যাওয়ায় সেডানটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। গাড়ির ভাঙ্গা অংশগুলো দিয়ে পানি ঢুকছে। সাহাদ পানি কেটে সেডানটার কাছে গেল। গাড়ির দরজা খুলতে পারল না। সময় নষ্ট না করে গাড়ির আধ ভাঙ্গা জানালার কাছে ঘুষি মারল। একের পর এক ঘুষি মারতেই থাকলো। পানির নিচের ঘুষি জোরালো হলো না তেমন। হাতের চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসলো। সেডানটা আরো তলিয়ে যাচ্ছে। এদিকে সাহাদের দম ফুরিয়ে আসছে। অক্সিজেনের জন্য ফুসফুসটা হাঁসফাঁস করছে। সাহাদ সেডানটা ছেড়ে দিয়ে দ্রুত পানির উপরে আসলো। পানি থেকে মুখ বের করে লম্বা করে শ্বাস টানলো। ব্রিজের উপর থাকা ছেলেগুলো লক্ষ্য করে বলল, অ্যাম্বুলেন্স খবর দে। তারপর আবারও ডুব দিল পানিতে। দ্রুত পানি কেটে আবারও উপস্থিত হলো সেডানটার কাছে। ততক্ষণে সেডানটা নদীর তলদেশের মাটিতে গিয়ে ঠেকেছে। সাহাদ শরীরের সমস্ত শক্তি দিয়ে একের পর এক ঘুষি দিল জানালায়। গাড়ির কাচের ফাটল লক্ষ্য করে সে দু পা এক পাশে করে কিক দিল গাড়ির কাছে। গাড়ির কাচ ফেটে গেল। ভাঙ্গা কাচ দিয়ে প্রবল বেগে পানি ঢুকতে লাগলো ভেতরে। আরো দু একটা লাথি দিতেই কাচটা পুরোটা খুলে গেল। ততক্ষণে পুরো সেডানটা পানি দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে। জানালার হাত ঢুকে গাড়ির দরজা আনলক করে ড্রাইভিং সিটে বসা হিসামকে এক টানে গাড়ি থেকে বের করলো। এরপর তাকে ধরে টেনে নিয়ে চলল পানির উপর। সাহাদ যখন হিসামকে নিয়ে পানির উপরে ভাসলো তখন দলের ছেলেরাও পানিতে নেমে পড়েছে। সাহাদ আর হিসামকে দেখে তারা দুজনকে এসে ধরে নদীর পাড়ে নিয়ে গেল। সাহাদ কতক্ষণ কাশলো। পানি বের হলো মুখ দিয়ে। বড় বড় দম ফেলে সে অস্থির হয়ে নদীর পাড়ে মাটিতে শুয়ে রাখা হিসামের কাছে আসলো। হিসামের রক্তে মাটি লাল হয়ে গেছে। হিসামের মাথায় গুরুতর আঘাত লেগেছে। সিট বেল্ট বাঁধা না থাকায় গাড়ির উইন্ডো সিটের সাথে আঘাত লেগে বড় এক কাচের টুকরো ঢুকে গেছে তার মাথায়। সাহাদের চোখে পানি এসে জমলো। রাগে দুঃখে চিৎকার করে উঠল। হিসামের কাঁধ ঝাঁকিয়ে চিৎকার করে বলল, কেন করতে গেলে এমন? কেন আমাকে কেন জানালে না? সাহাদ ক্রোধে গর্জন করতে করতে মাটিতে আঘাত করতে লাগলো। দলের ছেলেগুলো এসে তাকে ধরে থামালো। সাহাদ ঝটকা মেরে হাত সরিয়ে নিল। তারপর হিসামকে এক টানে কাঁধে তুলে তার গাড়ির উদ্দেশ্য করে ছুটে চলল। সাহাদের পিঠের ভেজা পাঞ্জাবি বেয়ে হিসামের তাজা রক্ত গড়িয়ে পড়ল। সাহাদ হিসামকে নিয়ে তার গাড়িতে রেখে এইবার ব্রিজের দিকে তাকালো। আশফাক খান আহত হয়েছেন। তার কপালে রুমাল চেপে ধরে আছে একজন গার্ডস। সাহাদকে দেখে তিনি হাত বাড়ালেন, কিন্তু সাহাদ তার কাছে গেল না। দলের কয়েকটা ছেলেকে তার বাবার কাছে পাঠিয়ে দিয়ে সে গাড়িতে চড়ে বসলো। গাড়ি ঘুরিয়ে দিল হাসপাতালের দিকে। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলে হিসাম বাঁচবে না। দলের বাকি ছেলেগুলো গাড়ি নিয়ে সাহাদের গাড়ির আগে আগে চলল রাস্তা ক্লিয়ার করার জন্য, যাতে রাস্তায় সাহাদ কোনো জ্যামে না পড়ে। মঞ্জুরা বেগম তসবি হাতে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। তৃপ্তি রিশামকে খাওয়াচ্ছেন। এমন সময় হাসিব নেশাগ্রস্তদের মতো টলতে টলতে সদর দরজা দিয়ে ঢুকলো। মঞ্জুরা বেগম অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে? হল থেকে চলে এসেছিস নাকি? তোর ভাই জানলে? মঞ্জুরা বেগমের কথা শেষ হওয়ার আগেই হাসিব হাঁটু ভেঙে মাটিতে পড়ে গেল। তৃপ্তি অবাক হয়ে এগিয়ে এসে প্রশ্ন করল, কি হয়েছে হাসিব?
তোমার ভাইয়া কি আবার তোমাকে কিছু বলেছে? হাসিব তার অশ্রুসিক্ত লাল চোখ দিয়ে তৃপ্তির দিকে তাকালো। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। নিষ্প্রাণ গলায় বলল, ভাইয়া আর কখনো আমাকে কিছু বলবে না ভাবি। তৃপ্তির মনটা কেমন জানি করে উঠল, শরীর যেন কাটা দিয়ে উঠল। মঞ্জুরা বেগমও সোফা থেকে উঠে দাঁড়ালেন। ছোট ছেলের কথায় বিভিন্ন কুচিন্তা এসেছে তার মনে। তৃপ্তি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কেন বলবে না? তোমাদের কি মতের মিল হয়ে গেছে? তোমার ভাইয়া কোথায় এখন? হাসিব হাউমাউ করে কেঁদে উঠল। দু হাত ফ্লোরে রেখে তার উপর মাথা দিয়ে কাঁদছে সে। তৃপ্তি দু পায়ে শক্তি পেল না, সে ফ্লোরে বসে পড়ল। হাসিব কিছু না বললেও সে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। মঞ্জুরা বেগম তৃপ্তি আর হাসিবকে দেখে কম্পমান গলায় বললেন, কি হয়েছে তোমাদের? এমন করো কেন? আমার হিসাম কোথায়? আমার হিসামকে কেউ আসতে বলো। ওই তৃপ্তি, হিসামকে কল দাও। মঞ্জুরা বেগম কাঁপতে কাঁপতে সদর দরজার দিকে দৌড় দিলেন। হাসিব মাটি থেকে উঠে ওনাকে ধরে ফেলল। আহাজারি করে বলল, কোথায় যাচ্ছ মা? তোমার ছেলে যে আর আসবে না। আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। মঞ্জুরা বেগম স্তব্ধ হয়ে তাকালেন হাসিবের দিকে। ঠান্ডা গলায় বললেন, কি বলছিস? আমার হিসামকে মেরে ফেলেছে? আমার 7 রাজার ধনকে মেরে ফেলেছে? মঞ্জুরা বেগম টলতে টলতে তৃপ্তির কাছে গিয়ে বসলেন। তৃপ্তির কাজ ঝাঁকিয়ে বলল, ও তৃপ্তি, শুনেছ কি বলছে? আমার হিসামকে নাকি মেরে ফেলেছে। তৃপ্তি মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর মঞ্জুরা বেগমকে জড়িয়ে ধরে গলা ছেড়ে কাঁদতে লাগলো। মঞ্জুরা বেগম বিলাপ করে বললেন, তোমরা কাঁদছো কেন? আমার হিসাবের কিছুই হয়নি। আমার হিসাব আমার ছেলে। শাহাদ হাসপাতালের করিডোরের একটা চেয়ারে বসে আছে। দু হাত হাঁটুতে ঠেকিয়ে ফ্লোরের দিকে তাকে শান্ত চোখে বসে আছে। তোমাল দৌড়ে এসে শাহাদের কাছে দাঁড়ালো। সে নির্বাচন অফিসে ছিল, শাহাদের জন্য অপেক্ষা করছিল সেখান থেকে। অ্যাক্সিডেন্টের কথা শুনেই সে ছুটে এসেছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে প্রশ্ন করল, ভাই এসব কিভাবে হলো? শাহাদ গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলল, তমল, আন্ডারওয়ার্ল্ডের সব ইনফরমেশন নিয়ে আয়। আসিফকে ডাক। ঠিক আছে ভাই। হিমাশ চৌধুরী কিভাবে এসবে জড়ালো? ট্যাক্স চাপা দেওয়ার অর্ডার কে দিল? শাহাদ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে ফেলল। ডান হাতের কাছে ঢুকে ক্ষত বিক্ষত হয়ে আছে। তমাল শাহাদের হাতের অবস্থা দেখে শিউরে উঠল, কিন্তু শাহাদকে কিছু বলতে সাহস পেল না। কিছুক্ষণ পর ভয়ে ভয়ে বলল, ভাই হিসাম চৌধুরী কি তাহলে? শাহাদ ক্রোধে গর্জন করে উঠল। মোশাররফ আলীকে আমার চাই, ওকে ধরে নিয়ে আয়। তমাল সামনের দিকে তাকিয়ে বলল, ভাই ধরে আনতে হবে না, ও নিজেই আসছে। শাহাদ বাম দিকে তাকিয়ে দেখলো মোশাররফ আলী দলবল নিয়ে আসছে এদিকে। তার এক পাশে নাইমুল। ওরা এসে শাহাদের কাছে দাঁড়ালো। শাহাদ উঠল না, ফ্লোরের দিকে তাকিয়ে আগের মতো বসে রইল। মোশাররফ আলী কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখো বাবা, আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল। যাকে ঘিরে আমরা দাঁড়িয়ে আছি সেই কিনা এইভাবে ভেঙে পড়লো। কে আমাদের এত বড় সর্বনাশ করলো? মনসুর আলী পকেট থেকে রুমাল বের করে চোখ মুছলেন। দুঃখ নিয়ে শ্বাস ফেলে বললেন, শুনলাম নাকি ওখানে তোমার বাবাও ছিল। ঘটনা ঠিক বুঝলাম না। ট্রাকটা শুধু হিসামকেই ধাক্কা দিল কেন? বেচারার তো তুমি ছাড়া কোনো শত্রু নেই। তবে কি? শাহাদ উঠে দাঁড়ালো। মোশাররফ আলীর চোখে চোখ রেখে এগিয়ে আসলো। চোয়াল শক্ত করে বলল, আমি ভালো মানুষে দেখাই বলে কি আমাকে ভালো মানুষ ভেবেছেন? আমি রাজনৈতিক পরিবারের ছেলে। ভালো মানুষই আর শয়তানি দুটি আমার রক্তে আছে। মোশাররফ আলী আমতা আমতা করে নাইমুলের দিকে তাকালো। নাইমুলের তেমন কিছু যায় আসে না, সে হাসি হাসি মুখে শাহাদের দিকে তাকিয়ে আছে। নাইমুলের কাছে কোনো রূপ সাহায্য না পেয়ে মোশাররফ আলী শাহাদের দিকে তাকিয়ে বলল, ভালো ঘরের ছেলে তো ভালোই হবে। আমার বিশ্বাস তুমি এই কাঁচা কাজ করনি। বাবার মতো ছেলেকেও তো আর মেরে ফেলতে পারো না। এক ভুল কি দুইবার করবে নাকি তুমি? শাহাদের চোখে রক্ত জমে এলো এমন কথা শুনে। মনসুর আলীর মুখে ঘুষি মারার জন্য হাত মুষ্টিবদ্ধ করলো। তখনই আশফাক খানের গলা শোনা গেল, শাহাদ। শাহাদ ফিরে তাকালো তার বাবার দিকে। সে একটু আগে তার বাবাকে ট্রিটমেন্ট করা অবস্থায় দেখে এসেছে। তার হাতে আর কপালে ব্যান্ডেজ, গলার সাথে বেল্ট দিয়ে হাত ঝুলিয়ে রাখা হয়েছে। সাথে গার্ডগুলোরও সবার হাত মুখে ব্যান্ডেজ। আশফাক খান এগিয়ে আসলেন। মোশাররফ আলী তাকে দেখে হাসল। আশফাক খান তাকে পুরোপুরি উপেক্ষা করে শাহাদের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, বাড়িতে যাও, তোমার মা হয়তো চিন্তা করছে।
সাত চল শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে। আশফাক খান আবারও বললেন, কি বলছি শুনতে পাচ্ছ না? তমাল ওকে নিয়ে বাড়িতে যা। নাইমুল কটাক্ষ করে বলল, সাদ সাহেব বাড়িতে যান, বাড়িতে তো আপনার বউ আছে। এসব রিক্সের কাজ করার আগে বউয়ের কথা তো চিন্তা করবেন নাকি? অল্প বয়সে বেচারিকে কেন স্বামী সোহাগ থেকে বঞ্চিত করছেন? সাত রক্ত চক্ষু নিয়ে তাকালো নাইমুলের দিকে। নাইমুল বিনিময়ে মধুর হাসি দিল। আশফাক খান করিডোর কাঁপিয়ে ধমকে উঠে বললেন, এই ছেলে, তোমার এত বড় সাহস আমার বাড়ির বউকে নিয়ে কথা বলো? নাইমুল হতাশ হয়ে বলল, আরে স্যার, আমি তো ভালো জন্যই বললাম। সাহাদ তার বাবার দিকে তাকালো। আশফাক খানও তাকালো ছেলের চোখের দিকে। ছেলের চোখের দৃষ্টির অর্থ হচ্ছে আশফাক খান যদি অনুমতি দেয় তবে সে এখানে এই ছেলেকে পুঁতে ফেলবে। আশফাক খান হাসপাতালে ঝামেলা চাইলেন না। তিনি যত দ্রুত সম্ভব সাহাদকে এখান থেকে বের করে নিতে চান। তিনি তোমালের দিকে তাকিয়ে বললেন, নিয়ে যাও ওকে। তোমাল অনুরোধ করলো সাহাদকে এখান থেকে চলে আসার জন্য। সাহাদ রক্ত চক্ষু দিয়ে একবার নাইমুলের দিকে তাকালো, তারপর চলে আসলো করিডোর ছেড়ে। খান বাড়িতে অলরেডি অ্যাক্সিডেন্টের খবর পৌঁছে গিয়েছে, কিন্তু কুহু এসব বিষয়ে কিছুই জানতো না। ফ্র্যাকচার হওয়ায় পা নিয়ে তাকে সারাক্ষণ ঘরেই থাকতে হতো। বাড়িতে যখন অ্যাক্সিডেন্টের খবর এলো তখন কেউই কুহুকে কিছু জানালো না। রোজিয়া সুলতানা তৎক্ষণাৎ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন। কুলসুম বেগম অসুস্থ হয়ে পড়লেন অ্যাক্সিডেন্টের কথা শুনে। জয়া বেগম তার সাথে রয়ে গেল। তারা কেউই কুহুকে এ ব্যাপারে কিছু জানালো না। সাহাদ যখন দরজা খুলে ঘরে ঢুকলো তখন কুহু বিছানায় বসে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে। আচমকা সাহাদকে ঘরে ঢুকতে দেখে চমকে গেল। সাহাদ এক নজর কুহুর দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে স্টাডি রুমের দরজা খুলে সেখানে ঢুকে গেল। কুহু পুরো ব্যাপারটায় হা হয়ে গেল। সাহাতের পাঞ্জাবিতে কি রক্ত দেখলো সে, নাকি এটা চোখের ভুল? পরক্ষণেই স্টাডি রুমের পূর্বশালী গলায় চিৎকার ভেসে আসলো, সাথে কাঁচ ভাঙ্গা শব্দ। কুহু বড় বড় চোখ করে তাকালো স্টাডি রুমের দরজার দিকে। তার বুকের ভেতর ভয়ে এসে বাধা বাঁধলো। বিছানায় থেকে নেমে পা টেনে টেনে স্টাডি রুমের দরজা খুলে ঘরে প্রবেশ করলো। দেখলো সাহাদ তার বিশাল টেবিলের উপর থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছে। তার পেছনটা রক্তে ভেজা। কুহু আঁতকে উঠল। উত্তেজিত সাহাদের চোখে পানি দেখতে পেল। সাহাদ এক লাথি দিয়ে ভারী কাঠের টেবিলটাকে দূরে সরিয়ে দিল। কুহু তার ফ্র্যাকচার হওয়া পা নিয়ে কোনো মতে ছুটে গিয়ে সাহাদকে জড়িয়ে ধরল। উত্তেজিত সাহাদ তাল সামলাতে না পেরে কুহুকে নিয়ে বিশাল ফোমের চেয়ারটাতে বসে পড়ল। চেয়ারটা দুজনের ধাক্কায় চলতে চলতে পিছনের দেওয়ালে গিয়ে ঠেকল। কুহু ভয়ার্ত কণ্ঠে ফিসফিস করে বলল, প্লিজ শান্ত হন, আমার ভয় করছে। কণ্ঠে জর্জরিত সাহাদ কুহুকে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। কুহুর চুলে মুখ গুজে হঠাৎ হুহু করে কেঁদে দিল। বলল, চারপাশের সবাই এত কেন খারাপ কুহু? সবাই শুধু আঘাত করতে চায়। কুহু সাহাদকে শক্ত করে জড়িয়ে ধরল। এতদিন দেখে আসা শান্ত শিষ্ট ধৈর্যশীল মানুষটাও যে এরকম বৈশিষ্ট্য রয়েছে তা সে নতুন করে আবিষ্কার করলো। পুরুষ মানুষ নাকি একমাত্র ভালোবাসার মানুষের কাছেই চোখের পানি লুকায় না। এই দিক থেকে কুহু নিজেকে ভাগ্যবতী মনে করল। কি হয়েছে সে জানে না, তবে যাই ঘটে থাকুক না কেন সাহাদের হাত সে কোনোদিনই ছাড়বে না। হাসিব হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজার সামনে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। এক পা মাটিতে শুয়ে আরেক পায়ের হাঁটু ভাঁজ করে তাতে এক হাত ভর দিয়ে নিষ্প্রাণ চোখে ছাদের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে এখনো পানি পড়ছে। মনে পড়ছে হিসামের সাথে কাটানো মুহূর্তগুলো। বাবা মারা যাওয়ার পর হিসামই ছিল তার একমাত্র অভিভাবক, কিন্তু আস্তে আস্তে দুজনের মাঝে কেমন জানি একটা দূরত্ব চলে এলো। তাকে জোর করে হলে পাঠানোটাই সে দূরত্ব সৃষ্টির মূল কারণ। হাসিবের ঘোর কাটল তৃপ্তির ফোপানোর শব্দে। একটা চেয়ারে পা তুলে হাঁটুতে মুখ গুজে তৃপ্তি কাটছে। মঞ্জুরা বেগম অসুস্থ হয়ে অন্য ওয়ার্ডে ভর্তি। ছেলের মৃত্যুর সংবাদ তিনি সহ্য করতে পারেননি। তারপর যখন শুনলেন হিসাম এখনো বেঁচে আছে, এরপর তার শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে। হাসপাতালের এই ওয়ার্ডটা পুরোটা নেতাকর্মী নিয়ে ভর্তি। সবাই অপারেশন থিয়েটার থেকে দূরে করিডোরে ভিড় জমিয়েছে। অনেকেই উত্তেজিত হয়ে হিসামের অ্যাক্সিডেন্টের প্রতিশোধ নেওয়ার জন্য হুম্বিতুম্বি করছে। কয়েকজন গার্ড করিডোরের মুখে দাঁড়িয়ে আছে। উত্তেজিত নেতাকর্মীরা যেন
ওটির সামনে গন্ডগোল না পাকায় সেই জন্যই কঠোর ব্যবস্থা নিয়েছেন তারা। হিসামের সেক্রেটারি হাসিবের কাছে হাঁটু মুড়ে বসে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যা হয়ে গেছে তা মেনে নিয়ে নিজেকে শক্ত করো। তুমি শক্ত না হলে তোমার মা ভাবি ওরা যে আর টিকতে পারবে না। হাসিব মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। হাত সরিয়ে সেক্রেটারির দিকে তাকিয়ে বলল, কেমন করে শক্ত হব আমি? আমার যে কলিজা ছিঁড়ে যাচ্ছে। সেক্রেটারি চশমা খুলে চোখের পানি মুছলেন। হাসিবকে বললেন, যে করেই হোক শক্ত হও, না হলে অনেক কিছু হারাবে তুমি। সেক্রেটারি চলে গেল। হাসিব দেওয়ালে মাথা ঠেকিয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। তখন মোশাররফ আলী আর নাইমুল আসলো। মোশাররফ আলী দুঃখী কণ্ঠে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আরে ফুলের মতো মেয়েটার কি হাল হয়েছে। চিন্তা করো না মা, হিসামের কিচ্ছু হতে দিব না আমরা। মোশাররফ আলীর কথা শুনে হাসিব রেগে গিয়ে উঠে দাঁড়ালো। ক্ষিপ্ত হয়ে মোশাররফ আলীর পাঞ্জাবির কলার ধরে বলল, আপনি আমাকে ভুল খবর কেন দিয়েছিলেন? আমার ভাই বেঁচে আছে এখনো, অথচ আপনি বলেছেন সে মারা গেছে। এই খবর শুনে আরেকটু হলেই আমার মা হার্ট অ্যাটাক করতো। মোশাররফ আলী চক্ষু তুলে তাকালেন হাসিবের দিকে। বাম পাশের করিডোরের দিকে তাকিয়ে সেখানে সব নেতাকর্মীরা তাদের দিকে তাকিয়ে আছে। নেতাকর্মীদের সামনে একটা বাচ্চা ছেলে তার এত বড় অপমান মোশাররফ আলী মানতে পারল না। তিনি হাসিবের উপর চরম প্রতিশোধ নেবেন বলে ঠিক করলেন, কিন্তু এখনই তা প্রকাশ করলেন না। আবারও চোখ মুখে দুঃখী ভাব ফুটিয়ে বললেন, আমি তোমাকে ভুল খবর দিইনি বাবা। আমি নিজেই তো এমন সংবাদ শুনে স্ট্রোক করার পর্যায়ে চলে গিয়েছিলাম। তারপর এখানে এসে দেখলাম হিসাম বাবা বেঁচে আছে। হাসিব কলার ছেড়ে দিয়ে আবারও দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। মোশাররফ আলী আর নাইমুল চোখে চাওয়াচাওয়ি করলো। দুজনেই সেখান থেকে চলে এসে ফাঁকা জায়গায় দাঁড়ালো। দুজনেই সিগারেট ধরালো। নাইমুল নাক দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, এখন কি করবেন? প্ল্যান তো এটাও ঠিকঠাক হলো না। প্ল্যান ঠিকঠাক না হয়ে সাপে বড় হয়েছে। হিসামকে জেলে দিতে চেয়েছিলাম, এখন সে দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছে। যদি না মরে? মোশাররফ আলী ভ্রু কুঁচকে বলল, না মরলে তুমি মেরে দিবে। এই পর্যন্ত এসে আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। হিসাম ওখানে গাড়ি নিয়ে গিয়েছিল, তার মনে সে নিশ্চয়ই কিছু জেনেছে। বেঁচে থাকলে আমাদের 12টা বাজাবে। নাইমুল কপাল চুলকে আবারও সিগারেটে টান দিল, বলল, কিন্তু নির্বাচনের কি করবেন? খান পরিবার নির্বাচনে থাকলে আপনার জেতা তো অসম্ভব। হিসাম চৌধুরী থাকলেও তো জেতার সম্ভাবনা ছিল। আপনাকে ভোট দেওয়া তো দূরের কথা, ভোট চাইতে গেলে মানুষ দৌড়ানি দেবে। শেষের কথাটার সময় নাইমুলের খ্যাক করে হাসির শব্দ তুলল। মোশাররফ আলী অপমানিত হয়ে গরম চোখে তাকালো। সিগারেট ছুঁড়ে ফেলে বললেন, ভোট না দিলে ভোট চুরি করব। তোমাকে দলে নিয়েছি কি করতে? ভোট চুরি করার ব্যবস্থা করো, যত টাকা লাগে দিব। মোশাররফ আলী চলে গেল। নাইমুল বাঁকা চোখে মোশাররফ আলীর যাওয়ার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে কুৎসিত একটা গালি দিয়ে বলল, বেঈমানের বাচ্চা, আমার স্বার্থ না থাকলে তোর জান বের করে নিতাম। সন্ধ্যায় শাহাদ কুহুকে নিয়ে হসপিটালে আসলো। আশফাক খানের আঘাত তেমন গুরুতর না, তারপরও তাকে ফুল বডি চেক আপ করা হবে এবং কয়েক ঘন্টা মনিটরিংয়ে রাখা হয়েছে। রেজিয়া সুলতানা তো আগেই চলে এসেছিল। এবার জয়া বেগম শাশুড়িকে নিয়ে হাসপাতালে আসলো। কুলসুম বেগম ছেলের ব্যান্ডেজ দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। আব্দুল গফফার বেডের পাশের চেয়ারে বসে থেকে বললেন, কেতনা, অল্পের জন্য রক্ষা পেয়েছে ছেলেটা। কান্নাকাটি করে ওর মানসিক অবস্থা দুর্বল হয়ে দিও না। কুলসুম বেগম ছেলের পাশে বসে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বললেন, এই বয়সে এত কিছু সহ্য করা যায় না। এত বিপদ আপদ থেকে কবে যে মুক্তি মিলবে। সাত এগিয়ে এসে কুলসুম বেগমকে ধরে সান্ত্বনা দিল, বলল, চিন্তা করো না তাতে যান, সব ঠিক হয়ে যাবে। শাহাদ কুহুকে নিয়ে হিসামকে যে ওয়ার্ডে রাখা হয়েছে সেখানে আসলো। পুরো করিডোর জুড়ে নেতাকর্মীরা ছড়িয়ে ছটিয়ে আছে। সবাই শাহাদের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, কারো কারো চোখে ক্ষোভ। শাহাদ কুহুকে নিয়ে সবাইকে এড়িয়ে হিসামের কেবিনের কাছাকাছি এলো। কুহু আশেপাশে সবার তাকানো দেখে শাহাদের বাহু খামচে ধরল। দ্বিতীয় দফায় তারা আবারও বাধা পেল দাঁড়িয়ে থাকা গার্ডদের কাছে। শাহাদ বিচলিত হলো না, শান্তভাবে বলল, আমি হিসাম চৌধুরীকে দেখিয়ে চলে যাব। কথাটা বলার কিছুক্ষণ পরেই হিসামের কেবিনের ভেতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, ওনাকে ভেতরে আসতে দাও। গার্ডগুলো সরে দাঁড়ালো। শাহাদ কুহুকে নিয়ে ভেতরে ঢুকলো। প্রথমেই চোখে পড়ল মঞ্জুরা বেগমের দিকে। তিনি কান্না ভেজা চোখে তৃপ্তির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন।
তৃপ্তি সাহাদকে ঢুকতে আদেশ দিয়েছে এই জন্য। সাহাদ মঞ্জুরা বেগমকে পাত্তা দিলেন না। সে হিসামের বেডের কাছে গিয়ে দাঁড়ালো। অনেক জটিল অপারেশনের পর হিসামকে কেবিনে দেওয়া হয়েছে। তার মাথা ব্যান্ডেজে মোড়ানো, মুখে নল, দুটো হাতে স্লাইন আর রক্ত দেওয়া নল। মাথার কাছে যন্ত্রপাতিগুলো বিপ বিপ শব্দ করে এখনো হিসামের হৃদস্পন্দন যে চলমান তার সংকেত দিচ্ছে। সাহাদের শরীর কেঁপে উঠল হিসামের এমন অবস্থা দেখে। সে বেডের এক পাশের স্ট্যান্ড ধরে নিজেকে সামলালো। কুহু তৃপ্তির কাছে গিয়ে তৃপ্তির হাত ধরল। তৃপ্তি হালকা হেসে কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি এসেছো, আমার ভালো লাগছে। ওর সেন্স থাকলে তোমাদেরকে দেখলে খুশি হতো। কুহু সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে আপু, ধৈর্য ধরেন। মঞ্জুরা বেগম সাহাদের দিকে তাকিয়ে বলল, খুশি হয়েছে তো আমার ছেলেটাকে এভাবে দেখে? দেখো কি হাল করেছো তার। সাহাদ চোখ বন্ধ করে আবারও খুলল, ধরা গলায় বলল, আমি কেন হিসাম ভাইকে মারতে যাব? এটা একটা অ্যাক্সিডেন্ট। সেখানে আমার বাবু ছিল, উনি আঘাত পেয়েছেন। মঞ্জুরা বেগম সাহাদের কথা গায়ে মাখালেন না। হিসামের হাত ধরে গুনগুনিয়ে কেঁদে উঠলেন। এই মুহূর্তে ডক্টরকে নিয়ে হাসিব ঢুকলো। সাহাদ আর কুহুকে দেখে বিব্রত বোধ করলো সে। সাহাদ হাসিবকে সহজ করার জন্য তার কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, যা হয়েছে তাও ভুলে নিজেকে শক্ত করো। আমি আছি তোমার সাথে, নিজেকে একা ভাববে না। হিসাম ভাইয়ের সব দায়িত্ব আমি নেব। হাসিব নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ল। সাহাদ হাসিবকে জড়িয়ে ধরল, বলল, হিসাম ভাইয়ের মতো আমি তোমার বড় ভাই, যে কোনো প্রয়োজনে আমি তোমার সাথে থাকবো। মঞ্জুরা বেগম ফুস করে উঠে বললেন, এই ছেলে, আমার ছেলেকে ছাড়ো, তোমার কোনো সাহায্য লাগবে না, এখান থেকে বিদায় হও। সাহাদ ছেড়ে দিল হাসিবকে। হাসিব বিরক্ত হয়ে বলল, মা প্লিজ থামো। ডক্টর বলল, আপনারা রোগীর পাশে এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। সাহাদ ডক্টরকে জিজ্ঞেস করলো, রোগীর অবস্থা কি ডক্টর? জ্ঞান কবে ফিরবে? হাসিব হতাশ শ্বাস ফেলে কেবিনের রাখা সোফাটায় গিয়ে গা এলিয়ে বসে পড়ল। ডক্টর কি বলবে সে জানে। দ্বিতীয়বার এই কথা শোনার শক্তি তার নেই। ডক্টর বলল, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় উনি কোমায় চলে গেছেন। জ্ঞান কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা বলা যাচ্ছে না। এই কথা শুনে তৃপ্তি হাউমাউ করে কেঁদে উঠল। দৌড়ে এসে হিসামের বুকের উপর শুয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে তুমি যেও না। আমার ছেলেটাকে বাবার আদর থেকে বঞ্চিত করো না। গেলে আমাদের সাথে নিয়ে যাও। কুহু তৃপ্তিকে এসে টেনে সরাতে চাইলো কিন্তু পারল না। শেষে ডক্টর এসে তৃপ্তিকে বুঝিয়ে সরাতে সক্ষম হলো। মঞ্জুরা বেগম হিসামের নাম ধরে বুক চাপড়ে কাঁদছেন। হাসিব তাকে থামাতে পারছে না। ডক্টরও চেষ্টা করছে, পারছে না। সাহাদ এই অবস্থায় নিজেকে ধরে রাখতে পারছে না। সে দু পা পিছিয়ে এলো। কোমায় চলে যাওয়ায় হিসামের দিকে তাকিয়ে তার দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে আসলো। কোনো মতে পা চালিয়ে হাসপাতালের বারান্দায় এসে দাঁড়ালো। দু হাত রেলিংয়ে রেখে চোখ বন্ধ করে নিচের দিকে ঝুঁকে রইল। হিসাম কোমায় চলে গেছে, আর কোনো দিন জ্ঞান ফিরবে কিনা তার ঠিক নেই। সাহায্য যেন কোনো মতেই মানতে পারছে না। রাগে কষ্টে ব্যান্ডেজ করা হাতটা দিয়ে রেলিংয়ে ঘুষি মারল। তীব্র যন্ত্রণার ঢেউ বয়ে গেল শরীর জুড়ে। তবে এই যন্ত্রণা তার মানসিক যন্ত্রণার কাছে কমই মনে হলো। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। ভাবতে চেষ্টা করলো কেন এমন বিপদ নেমে আসছে তাদের উপর। এই বিপদ থেকে পরিত্রাণ পাবার উপায় বাকি। সেই মুহূর্তে সাহাদের চোখ গেল হাসপাতালের বাগানের দিকে। নাইমুল আর মোশাররফ আলী আলোচনায় ব্যস্ত। মোশাররফ আলীর মুখ হাসি হাসি। হিসামের কোমায় থাকায় যে এই হাসির মূল কারণ তা বুঝতে সাহাদের সময় লাগলো না। নাইমুল আর মোশাররফ আলী দুজনকেই এই উপযুক্ত শাস্তি দিবে। সবই তার প্ল্যান করা আছে। এখন শুধু একটু সময়ের অপেক্ষা। মাঝরাতে কুহুর ঘুম ভেঙে গেল, দেখলো সাহাদ পাশে নেই। কুহু উঠে বসলো বিছানায়। হাসপাতাল থেকে ফেরার পর থেকে কথাবার্তা কম বলছে সাহাদ। সারাক্ষণ কি যেন ভেবেছে আর স্টাডি রুমের বেশিরভাগ সময় কাটিয়েছে। ফোনে চিৎকার চেঁচামেচি কম করেনি। কয়েকবার আউট হাউসে গিয়েও কি সব মিটিং করেছে। দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাদেরকেও সে ডাকিয়ে এনেছে। দেখেই বোঝা যাচ্ছে সে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। কুহু পা টিপে টিপে স্টাডি রুমের দরজা খুলে উকি দিল। না, ভেতরে সাহাদ নেই। একে একে সে বারান্দা, ওয়াশরুম সব জায়গায় খুঁজলো।
সাহাদ কোথাও নেই। ছাদে গেছে কিনা দেখার জন্য ঘরের বাইরে আসতেই ড্রয়িং রুমের দিকে চোখ গেল তার। ড্রয়িং রুমের বাম পাশের হলওয়ের দিকে, সেখান থেকে আলো আসছে। ওইদিকে তো জিম, তার মানে কি সাহাদ জিমে আছে? কুহু সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুম পেরিয়ে হলওয়ের সামনে আসলো। সে ঠিক ধরেছিল, হলওয়ের শেষে জিমে আলো জ্বলছে। কুহু আস্তে আস্তে জিমের দরজার সামনে এসে দাঁড়ালো। সাহাদকে দেখতে পেল। কালো সেন্ডো গেঞ্জি পরিহিত সাহাদ অ্যাগ্রেসিভ হয়ে পাঞ্চিং ব্যাগে একের পর এক ঘুষি দিচ্ছে। হাতের ফোলা পেশিগুলো আরো ফুলে ফেপে উঠেছে, ঘাম বেয়ে পড়ছে ঘাড় বেয়ে। তার হাতে কোনো গ্লোভস নেই, একটা সাদা কাপড় পেঁচিয়ে রেখেছে। সাহাদের হাতের আঘাতের কথা মনে পড়ে কুহু আঁতকে উঠল। অস্থির হয়ে জিমে ঢুকে বলল, প্লিজ থামেন, আপনার হাত বাজেভাবে ইনজিওর। আচমকা নারী কণ্ঠে শুনে সাহাদ থেমে গেল। তাকিয়ে দেখলো অস্থির মুখে কুহুর দাঁড়িয়ে। সাহাদ কুহুর দিকে তাকিয়ে মুহূর্তের মাঝে নিজের এগ্রেসিভ ভাবটা ছেড়ে ফেলল। নিজেকে শান্ত করে চমৎকার করে হেসে বলল, ঘুম ভেঙে গেছে? কুহু এগিয়ে এসে ঘামে ভেজা সাহাদকে জড়িয়ে ধরল। সাহাদ এক হাতে কুহুকে আগলে আর এক হাতে ঘামে ভেজা চুলগুলো উপরের দিকে ঠেলে দিল। কুহু অভিমানী কণ্ঠে বলল, একা একা কষ্ট পাচ্ছেন, আমার সাথে কি কিছু শেয়ার করা যায় না? আমি তো আপনার বউ। সাহাদ খুব সাবধানে একটা শ্বাস ফেলল। সে কুহুকে এসব কিছু থেকে দূরে রাখতে চায়। এই নোংরা রাজনীতির জগৎটা কুহুকে চেনাতে চায় না কোনো কিছু শেয়ার করে কুহুর সরল মনটাকে বিষিয়ে দিতে। সাহাদ জিমে রাখা সোফায় বসে কুহুকে তার অরুর উপর বসালো। একটা টাওয়াল কুহুর হাতে দিয়ে হাসি মুখে বলল, ঘাম মুছে দাও। কুহু যত্ন করে সাহাদের ঘাম মুছে দিল। সাহাদের ডান হাত থেকে পেঁচানো কাপড় খুলে হাতের ব্যান্ডেজের অবস্থা দেখল। সাহাদ কুহুকে ঘনিষ্ঠ হয়ে নিজের বাহুতে আবদ্ধ করে বলল, তুমি কাছে আসলে আমার সব চিন্তা দূর হয়ে যায়, সব কষ্ট ভুলে যায় আমি। কুহু ধরা গলায় বলল, আমাকে তো ভালোই বাসেন না, এখন এইসব বলে লাভ নেই। সাহাদ আশ্চর্য হয়ে বলল, কি বললো ভালোবাসি না? এত বড় অপবাদ! কুহুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। বলল, যদি ভালোবাসেন তবে পানিতে লাফ দেওয়ার আগে আমার কথা মনে হয়নি? এত বড় রিস্ক কিভাবে নিতে পারলেন? সাহাদ কুহুর মুখের দিকে তাকিয়ে মধুর হাসি দিল। কুহুর ঠোঁটে গভীর স্পর্শ দিয়ে বলল, আমি যখন গাড়ির কাছের অংশ খোলা অংশ দিয়ে দেখালাম হিসাম ভাই ব্রিজের দিকে যাচ্ছে, তখন আমি জানতাম কি ঘটছে। কিন্তু যখন দেখলাম তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে পানিতে তলিয়ে যাচ্ছে, তখন নিজেকে ঠিক রাখতে পারিনি। আমার চোখের সামনে আমি কাউকে মরতে দিতে পারি না, এই জন্য রিস্ক নিয়েছে। কিন্তু এতে যদি আমার প্রিয়তমার মনে আঘাত লেগে থাকে, তাহলে তার জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। কুহু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি সেটা? সাহাদ এক ঝটকায় কুহুকে সোফায় শুয়ে দিল। কুহু সাহাদের বুকে হালকা চাপড় দিয়ে চাপা স্বরে বলল, কি করছেন? কেউ চলে আসবে। সাহাদ একটা সিরিয়াস ভাব নিয়ে বলল, আসো, বউ যেহেতু ভালোবেসে প্রমাণ চেয়েছে, তা তাকে ইনস্ট্যান্ট এখানে প্রমাণ দিব। কুহু চোখ বড় বড় করে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য। সাহাদ ভিলেনদের মতো হেসে বলল, ফাইন, তাহলে অসভ্যতা আমি করবো। ভোরবেলা হঠাৎ খানবাড়ির বেল কর্কশ শব্দে বেজে উঠল। কুহু সাহাদের সাথে জিমে ঘুমিয়ে পড়েছিল। বেলের কর্কশ শব্দে তার ঘুম ভেঙে গেল। নিজেকে সাহাদের বুকে আবিষ্কার করলো। দুজনই গতরাতে ফ্লোরে ঘুমিয়ে পড়েছিল। সাহাদের মাথার নিচে সোফায় থাকা ছোট্ট একটা কুসুম, আর কুহু ঘুমিয়েছিল সাহাদের বুকের উপর। আবার বেল বাজতেই কুহু হুড়মুড়িয়ে উঠে বসলো। কুহু সরে যেতেই ঘুমন্ত সাহাদ নড়ে চড়ে পাশ ফিরে ঘুমালো। কুহু প্রথমে বোঝার চেষ্টা করলো এখন সকাল না রাত। জিমের কাছের দেওয়ালে তাকিয়ে দেখলো দেওয়ালের বাইরের বাগানে ভোরের আলো ফুটছে। সে পাশ থেকে ওড়না তুলে নিয়ে গায়ে পেঁচিয়ে পা চালিয়ে সদর দরজার দিকে গেল। পুরো খান বাড়ি নীরব নিস্তব্ধ হয়ে আছে। কুহু বিশাল ড্রয়িং রুম পেরিয়ে বড় বড় পা ফেলে চলল সদর দরজার দিকে। বেল লাগাতার বেজেই যাচ্ছে। কুহু তাড়াতাড়ি লক খুলে ভারী কাঠের দরজা টেনে খুলল। বাইরের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। আনিশা দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ বিষণ্ণ। সাথে দাঁড়িয়ে আছে রাহাত।
কুহুকে দেখেই আনিশা জড়িয়ে ধরে কেঁদে দিল। কুহু নিজেকে সামলে নিয়ে আনিশাকে ধরে ড্রয়িং রুমে নিয়ে আসলো। ততক্ষণে দুটো কাজের লোক চলে এসেছে। কুহু রেজিয়া সুলতানাকে ডেকে আনতে বলল তাদেরকে। রাহাত ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। রাহাতের অবস্থা দেখে কুহু কাজের লোককে পানি দিতে বলল। পানি নিয়ে এলে রাহাত ঢকঢক করে সবটা শেষ করলো। কুহুর দিকে তাকিয়ে বলল, গতকাল থেকে কান্না করছে। এই অবস্থায় এত কান্না করলে তো বাচ্চারও ক্ষতি, ওরও ক্ষতি। কুহু কন্দনরত আনিশার দিকে তাকালো। পেট উঁচু হয়েছে আনিশার। আনিশাকে আলগে ধরে কুহু সান্ত্বনা দিল, কান্না করতে না করলো। আনিশা আসার খবর পেয়ে রেজিয়া সুলতানা ছুটে এলেন। পিছু পিছু এলো আশফাক খান। বাবা মাকে দেখে আনিশার কান্না আরো বেড়ে গেল। আশফাক খানের কপালে ব্যান্ডেজ দেখে সে মুছে পড়ল। রেজিয়া সুলতানা তাকে সান্ত্বনা দিতে গিয়ে ব্যর্থ হলেন। আনিশা ফুপিয়ে উঠে বলল,